কয়েকটি স্থানে সংঘাত, ককটেল বিস্ফোরণ, জাল ভোট, ভোট বর্জন এবং স্বল্প ভোটারের উপস্থিতির মধ্য দিয়ে শেষ হলো প্রথম ধাপের উপজেলা নির্বাচন। ইতিমধ্যে নির্বাচন কমিশন বলছে দু একটা বিচ্ছিন্ন ঘটনা ছাড়া নির্বাচন অবাধ ও শান্তিপূর্ণ হয়েছে। নির্বাচনে ভোট পড়েছে 30 থেকে 40%। স্বল্প ভোটারের উপস্থিতিতে কতটা সন্তোষজনক হলো উপজেলা নির্বাচন, এই প্রসঙ্গে আমাদের আজকের আলোচনা। প্রিয় দর্শক, সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি দেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন দেশ সাম্প্রতিকের আজকের আয়োজন। আমি ফার্নাস জুই থাকবো পুরো আয়োজন জুড়ে আপনাদের সঙ্গে। আজ আমরা বিষয়বস্তু নির্ধারণ করেছি উপজেলার নির্বাচন ও রাজনীতি। আর আজকের আলোচনায় তিনজন সম্মানিত অতিথি আছেন স্টুডিওতে। চলুন এ পর্যায়ে পরিচিত হই। স্টুডিওতে আছেন মোহাম্মদ মুমতাজ হোসেন, সাবেক রাষ্ট্রদূত। সেই সঙ্গে আরও আছেন প্রফেসর ডক্টর নাজমুল হাসান কলিমুল্লাহ, চেয়ারম্যান জাতীয় নির্বাচন পর্যবেক্ষণ পরিষদ জানিপব। আরও আছেন গোলাম আল্লাহ রনি, রাজনীতি বিশ্লেষক ও কলামিস্ট। তিনজনকেই আমন্ত্রণ জানাচ্ছি আজকের আলোচনায়। জনাব গোলাম আল্লাহ রনি, আপনাকে দিয়ে আলোচনাটা শুরু করতে চাই। বলছিলাম যে স্বল্প ভোটারের উপস্থিতিতে কতটা সন্তোষজনক হলো উপজেলা নির্বাচন, আপনার মতামত? প্রথমত নির্বাচন নিয়ে কারোরই কোনো উদ্বেগ বা উৎকণ্ঠা ছিল না। কেবলমাত্র আওয়ামী লীগের যারা নির্বাচিত হবেন তাদের মধ্যে এক ধরনের ভয় এবং আতঙ্ক কাজ করছিল যে এই নির্বাচনের পথে আওয়ামী লীগের কে বাধা দিবে। তো সেই তার চেহারা সুরত বা তার যদি বাহিনী থাকে সেই বাহিনী, তার যদি অস্ত্র থাকে, অর্থ থাকে, এইগুলো নিয়ে আওয়ামী লীগের ওই নির্দিষ্ট জায়গাতে একটা সমীকরণ সৃষ্টি হয়েছিল। এর বাইরে বিএনপি বা অন্য যারা রাজনৈতিক দল রয়েছে, এমনকি যারা সাংবাদিক ছিলেন, তাদেরও কোনো রকম এখানে আগ্রহ, আবেগ, উদ্দীপনা ছিল না। এবং বিগত ডামি নির্বাচনের সময় যেটা দেখেছি যে ভোটারবিহীন যে কেন্দ্রগুলো, সেখানে অনেক পশু পাখির উপস্থিতি ছিল যথেষ্ট। কিন্তু এইবার কি হলো জানি না, এইবার পশু পাখিগুলো সেখানে যায়নি। এবং সাংবাদিকরা তন্ন তন্ন করে খুঁজেছে যে মুরগি পাওয়া যায় কিনা, ছাগল কোনো কিছু করে কিনা। অনেক কষ্টে দেখলাম যে সোশ্যাল মিডিয়াতে 2-3টা কুকুরের কামড়াকামড়ি ওখানে, এরকম একটা ভিডিও শুধু সোশ্যাল মিডিয়াতে দেখলাম। তো সাংবাদিক অনেক চেষ্টা করেছে এই নির্বাচনটিকে কলঙ্কিত করার জন্যে, কিন্তু আল্লাহর অশেষ রহমত এবং আমাদের যে সিইসি মহোদয় আছেন তার পবিত্র মুখের কল্যাণে, তার সুনাম সুখ্যাতির কল্যাণে এই বছর পশু পাখিগুলো ওই নির্বাচনের কেন্দ্রগুলোতে অনার সৃষ্টি করতে পারেনি। ফলে তিনি যেটি বলেছেন যে অবাধ, অর্থাৎ কেউ বাধা দেয়নি, শান্তিপূর্ণ, অবশ্যই শান্তিপূর্ণ। এত শান্তি অনেকে ঘুমিয়ে গেছেন ভিতরে, যারা ভোট কেন্দ্রে যারা অংশগ্রহণ করতে মানে ওই প্রিজাইডিং বা পোলিং অফিসার ছিলেন, একটা বিরাট অংশ পেপারে আসছে, আমরা দেখেছি। পেপারের মানে সামাজিক মাধ্যমে আসছে, তারা ঘুমিয়ে গেছেন। তো এত শান্তির নির্বাচন যেখানে ঘুমানো যায়, হ্যাঁ, এটা নিঃসন্দেহ। এবং এই নির্বাচনের সময় আমার মনে হয় যে ওনার প্রতি আল্লাহর একটা রহমতও নাজির হয়েছে। অন্যান্য সময় এই কয়েকদিন আগে খুব গরম গেছে, খুব গরম গেছে। এরকম গরমের মধ্যে যদি এরকম নির্বাচন হতো তো তিনি বলতে পারতেন না যে এরকমটা শান্তিপূর্ণ হয়েছে, তাহলে এই গরমের মধ্যে অনেকের মাথা খারাপ হয়ে যেত। তো সেই তুলনায় আবহাওয়া যথেষ্ট ভালো ছিল, সিএসি সাহেবের মর্জি মেজাজে ভালো ছিল, অন্যান্য যারা নির্বাচনে ছিলেন তাদেরও মর্জি মেজাজে ভালো ছিল। এর কারণ হলো একটা নির্বাচন মানে তো এখানে হাজার কোটি টাকার লেনদেন, জনগণের যে ভোট, এই ভোট অনুষ্ঠানের নামে ভোটার আসুক বা না আসুক, এখানে যারা পোলিং অফিসার ছিলেন, প্রিজাইডিং অফিসার ছিলেন বা যারা দায়িত্ব পালন ছিলেন, তাদের একটা নির্দিষ্ট ভাতা আছে এবং সেই ভাতাটা অতীতের যে কোনো সময় আসছে অনেক বেশি। তো এই নির্বাচন অনুষ্ঠান করার জন্য নির্বাচন কমিশন অনেকগুলো টাকা ভাগাভাগি করার সুযোগ পেয়েছে। তো এই টাকা ভাগাভাগি করার মধ্যে একটা শান্তি আছে, টাকার গন্ধর মতো এত সুন্দর গন্ধ আর নাই পৃথিবীতে। এবং কড়া করে যদি নতুন বান্ডেল হয়, বাংলাদেশ ব্যাংক থেকে আসে, যে কোনো লোকের সামনেই 10-12টা বান্ডেল ফেলে দিলে তার মন ভালো হয়ে যায়। তো এইবার যে নির্বাচন হয়েছে, আমি জানি না বাজেট কত, 500 কোটি না 1000 কোটি টাকা। তো এই টাকার তো ডিস্ট্রিবিউশন যেটা হয়েছে সেটা তো নির্বাচন কমিশনের মাধ্যমে হয়েছে। তো তারা সেই কাজটা করেছেন, আবহাওয়া ভালো ছিল, কোনো সমস্যা হয়নি। এবং এটি যেটা হচ্ছে যে ধীরে 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 আমাদের নির্বাচন কমিশনের যে সফলতা দেখাচ্ছেন, তাতে করে অনাগত দিনে একটা জায়গাতে আমরা আসবো যে আমাদের জনগণ আসলে শুধুই আওয়ামী লীগকে চাচ্ছে, তারা ভোট চাচ্ছে না, ভোট দিতে চাচ্ছে না। তারা মান্যবর প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, আফটার শেখ হাসিনা, সজীব ওয়াজেদ জয় বা সাইম ওয়াজেদ পুতুল, এদেরকে চাচ্ছে। তারা আওয়ামী লীগের কোনো অংশকে চাচ্ছে না। তারা শুধুই আওয়ামী লীগকে চাচ্ছে। এবং এটি যেটা হচ্ছে যে ধীরে 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 আমাদের নির্বাচন কমিশনের যে সফলতা দেখাচ্ছেন, তাতে করে অনাগত দিনে একটা জায়গাতে আমরা আসবো যে আমাদের জনগণ আসলে শুধুই আওয়ামী লীগকে চাচ্ছে, তারা ভোট চাচ্ছে না, ভোট দিতে চাচ্ছে না। তারা মান্যবর প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা,
ওনাদেরকে ক্ষমতায় চাচ্ছেন। তো সেক্ষেত্রে আমরা সরাসরি এরকমভাবে অপচয়, ভোট অপচয়, সাংবাদিকদের এরকম বিভিন্ন রকম ঠাট্টা মশকরা, এই জিনিসগুলো নিয়ে না গিয়ে আমরা যে সরাসরি একটা রেফারেন্ডামে চলে যাই যে আগামী 20 বছরের জন্য দুটো স্তরে 20 বছরের জন্য আওয়ামী লীগ ক্ষমতায় থাকবে, হার বলুন অথবা না বলুন। আমাদের দেশে হার না ভোট হয়েছে তো দিতে, এরকম একটা জিনিস হতে পারে। তারপর সে দ্বিতীয় দফাতে, প্রথম দফাতে 20 বছর, দ্বিতীয় দফাতে গিয়ে সেটাকে 30 বছর করা হলো। এরপর সেটাকে মানুষ যখন যদি মেনে নেয় এইভাবে আজীবন করা যেতে পারে, আজীবন করা যেতে পারে। এখন সারা দুনিয়াতে আপনি দেখুন রাজতন্ত্র খুবই জনপ্রিয় একটা যাকে বলে শাসন ব্যবস্থা, এবং দুনিয়ার বহু দেশে, এমনকি ইউরোপের অনেক দেশে এখনো রাজতন্ত্র মাথায় করে রাখা হয় না। সেখানে গণতন্ত্র আছে, কিন্তু তার সঙ্গে সঙ্গে আবার যুগপৎভাবে রাজতন্ত্র আছে বিশ্বের অনেক দেশে। হ্যাঁ হ্যাঁ, কনস্টিটিউশনাল মনার্কি, কিন্তু আবার অ্যাডমিনিস্ট্রেটিভ মনার্কি কিন্তু পৃথিবীর অনেক অনেক দেশে আছে। এবং সেই দেশের ইকোনমি যদি এরকম 10-12টা ইকোনমি একত্র করা হয়, তাহলে দেখা যাচ্ছে যে সেই বিশাল একটা ইকোনমি হয়ে যাবে। আর অন্যদিক থেকে এই গণতন্ত্রের গডফাদার হিসেবে, গণতন্ত্রের মুরব্বী হিসেবে আমেরিকাকে আমরা যা জানতাম, এরা খুব দুর্বল হয়ে গেছে। এখন এরা একটা বোয়িং বিক্রি করা হবে এরকম কোনো লোভ দেখালে এদেরকে 2-3 বছর ঘোরানো যায়। কিন্তু জনাব গোলাম মাওলা রনি, আমাদের দেশের বাস্তবতা হচ্ছে আমাদের বহুদলীয় গণতন্ত্রের দেশ। সেই জায়গা থেকে আমাদের গণতন্ত্রের কাঠামো পরিবর্তন হয়ে যাচ্ছে কিনা? কাঠামো হয়ে গেছে, আলটিমেটলি হয়ে যাচ্ছে না, আলটিমেটলি হয়ে যাচ্ছে। আপনি দেখেন 2014 সন থেকে এই পর্যন্ত যে নির্বাচন হলো, এই নির্বাচনের মাধ্যমে এটা শুধুমাত্র নির্বাচন নাম, কিন্তু নির্বাচন বলতে যা বোঝায় গণতান্ত্রিক ভাষায় তা তো কোনো কিছু হচ্ছে না। ইটস এ নিউ ডাইমেনশন অফ ডেমোক্রেসি, absolutely designed for Awami League, implemented by Awami League, and it is a fruitful result for Awami League. নিশ্চয়ই বাকি যারা আছে তারা সবাই হাফ বিত্তেশ করবে, সেইভাবে একটা নতুন আলটিমেটলি দাঁড়িয়ে গেছে। হিমালয়ের মতো একটা বিরাট পর্বত দাঁড়িয়ে গেছে। পশ্চিমা যে গণতন্ত্র, সেই গণতন্ত্রের অ্যাগেনস্টে বাংলাদেশে হিমালয়ের মতো একটা ইনস্টিটিউশন দাঁড়িয়ে গেছে, সেটা হলো আওয়ামী লীগ। এবং সেই আওয়ামী লীগ যা বলবে এর বাইরে কোনো কথা নাই। আর সেখানে একটি প্রশ্ন আসে, আপনি যে নির্বাচনী ব্যবস্থার বর্ণনা করছিলেন, যদি বাস্তবতা তাই হয়, তাহলে আমরা এই বাস্তবতাও দেখলাম যে বিএনপির বহিষ্কৃত 7 জন নেতা কিন্তু নির্বাচিত হয়ে এসেছে। এ বিষয়ে বিএনপি কি ভাবছে, সে প্রশ্ন আমি আপনার কাছে রেখে যেতে চাই। পরবর্তী অংশে আবারও ফিরছি। ধন্যবাদ জানাচ্ছি এ পর্যায়ে প্রফেসর ডক্টর নাজমুল হাসান করিমুল্লাহ। আপনার কাছে একটু জানতে চাই, যেমনটি গোলাম মাওলা রনি বলছিল যে উপজেলা নির্বাচন অনেকটাই নিরুত্তাপ ছিল। আমরা যদি নির্বাচনের সবচেয়ে বড় অংশীজন ধরে নেই, সেটা হচ্ছে জনগণ, সেই জনগণকে কোনোভাবে নির্বাচনের প্রতি আগ্রহ হারাচ্ছে? দেখুন, এটা তো একদিনে এক লহমায় আমরা এই জায়গাটা এসে উপনীত হইনি। ইটস এ লং রান প্রসেস। ক্রমাগতভাবে আপনার পরিমাণে বাড়তে বাড়তে ইতি বা নেতিবাচক গুণগত পরিবর্তন আসে, এবং সেই যে চিত্রটা আমরা এখন প্রত্যক্ষ করছি, আসলে এই কারণেই বিষয়টি ঘটেছে। এখন পুরো যে সিস্টেম, এইটা নিয়ে আসলে প্রশ্ন তুলতে হবে। ফার্স্ট পাস দি পোস্ট, একজন প্রার্থী অন্য সকল প্রার্থীর তো 1 ভোটও যদি বেশি পান, তাকেই আইনত নির্বাচিত ঘোষণা করা হয়। 0 ভোট পেয়ে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ারও বিধান আছে আইনে, কিছু করার হয়েছে। এবং এই আইন পরিবর্তনের জন্য কখনোই কি শাসক দল কি বিরোধী দল, এই যে নিবন্ধিত 44টি রাজনৈতিক দল টিল টু ডেট এখন পর্যন্ত কিন্তু জোরে সোরে কোনো অবস্থান নেননি। তারা ওই ইস্যু ভিত্তিক বিভিন্ন সময় নানান রকমের বক্তব্য রেখেছেন, এবং নিজেরা যখন ক্ষমতায় থেকেছেন এটার বেনিফিট লাভ করেছেন। এবং সেই জন্যই জনগণ কিন্তু ক্রমে তাদের ইন্টারেস্ট হারিয়ে ফেলছে, ইলেকশন ফ্যাটিগ ডেভেলপ করেছে। তার কাছে তার জীবনের জন্যে, জীবন ধারণের জন্যে ধান কাটা অনেক গুরুত্বপূর্ণ, মরিচ সংগ্রহ করা অনেক গুরুত্বপূর্ণ, পেঁয়াজ কিংবা রসুন মাটি খুঁড়ে বের করা অনেক গুরুত্বপূর্ণ ভোট দেওয়ার চাইতে। কারণ তারা খুব ভালো করেই জানেন তিনি ভোট না দিলেও কে জিতবেন, কারা জিতবেন, না দিলেও কারা জিতবেন, ইট ডাজন্ট ম্যাটার। এই অবস্থা থেকে আমরা কিভাবে পরিত্রাণ পাবো? আমাদের পুরো ইলেকটোরেটকে আপনার একটা মনস্তাত্ত্বিক বিপ্লবের মধ্যে দিয়ে যেতে হবে। তাদেরকে ক্রিটিক্যাল মাসে নিজেদের রূপান্তরিত করতে হবে, এক। দ্বিতীয়ত, আপনার যারা স্টেক হোল্ডার তাদের রিয়েলাইজ করতে হবে যে ইটস এ ম্যাটার অফ কালেকটিভ ফেলিয়ার। এককভাবে একে অপরকে দায় দায়িত্ব দিয়ে, মানে কেউ তৃপ্তির ঢেকুর তুললেন যে আমরা আহ্বান জানিয়েছি সেজন্য জনগণ ভোট দিতে আসেনি, আবার কেউ বললেন যে না এটা সঠিক নয় ইত্যাদি, এই যে ব্লেম গেম,
এই মাইন্ডসেট থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। দ্য এন্ড অফ দ্য ডে দেশটা আমাদের, সিস্টেম আমাদের, এবং গণতন্ত্রের সুফল আমাদের জনগণকেই ভোগ করতে হবে। ধন্যবাদ জানাচ্ছি জনাব মুমতাজ হোসেন। এই উপজেলার নির্বাচন সার্বিক ফলাফল যদি আমরা দেখি, ভোটার উপস্থিতির কথা যদি আমরা বলি, রাজনীতিকে কি বার্তা দিল? আপনাকে এবং বিজ্ঞ আলোচক দুজনকে ধন্যবাদ। হ্যাঁ, উপজেলা নির্বাচন 139টি মনে হয় আসন নির্বাচন হয়েছে এবং 40% ভোটার উপস্থিত ছিল, ভোট দিয়েছে বলে 36.1 রাইট। তো যেটা করিমুল্লাহ ভাই বিশ্লেষণ করলেন যে ভোটের যে আজকে যে পরিস্থিতি এসছে আমরা এখানে আস্তে আস্তে ধীরে ধীরে, তো সেটা একটা বিশ্লেষণ। তো গোলাম মোল্লা রনি বললেন, তো আমার জানা ছিল গোলাম মোল্লা মলি একজন সত্যি একটি গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা, সমাজ ব্যবস্থা, একটি শোষণমুক্ত সমাজ, সেখানে শোষণ বঞ্চনা থাকবে না, জনগণের অধিকার থাকবে, ভোটাধিকার, সব কিছুই, আমরা গণতান্ত্রিক ব্যবস্থা সুন্দর জীবনযাপন করব। কিন্তু রাজতন্ত্রের চিন্তাটা ওনার হঠাৎ করে করতে আসলো, আমি বুঝতে পারছিলাম না অনেকটা, যে রাজতন্ত্র করতে হবে। ইউরোপে অনেক দেশে আছে, সাংবিধানিক হিসাবে কনস্টিটিউশনাল ভাবে আছে, আবার অনেক দেশে সুলতান বা রাজা মিডল ইস্টে বা ব্রুনাই বলেন এইসব দেশে আছে। তো সেই চিন্তা হঠাৎ করে উনি কিভাবে আসলো আমরা কি একটু জেনে নিব জনাব গোলাম মোল্লা রনি? আমি না, এটা চিন্তা কি, এটা চিন্তার কোনো বিষয় না। বাস্তবতাটা এমন একটা জায়গাতে চলে এসছে যেখানে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা তিনি বলছেন যে উইদাউট মি ইজ দেয়ার এনি অল্টারনেটিভ, আমাকে ছাড়া কি কোনো বিকল্প রয়েছে? আচ্ছা, আমাকে তারা ক্ষমতাচ্যুত করতে চায়, তো আমার পরিবর্তে কে আসবে? সেটা কি কলিমুল্লাহ সাহেব, গোলাম মোল্লা রনি, না মমতাজ সাহেব? এই নামটা উচ্চারণ করার মতো এই মুহূর্তে বাংলাদেশে কোনো লোক আছে বলেন? কেউ নাই। তো যেখানে বিকল্প নেই এবং বিকল্প চিন্তা করা যাচ্ছে না, উচ্চারণ করা যাচ্ছে না, তা আসছে বরং তাকে মেনে নেওয়াটা, সম্মান দেওয়াটা, এটাই তো বুদ্ধিমানের কাজ। আপনি আমরা তো ইতিমধ্যে মেনে নিয়েছি আইন করে, আপনি খেয়াল করেছেন বিষয়টা? জি, আমাদের মহান জাতীয় সংসদের সকল সদস্য সর্বসম্মতভাবে আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উত্তরাধিকারী যারা পুরুষানুক্রমিকভাবে তাদের সবার জন্য এসএসএফ সুবিধা প্রদানের ব্যাপারে সম্মত হয়েছেন। খেয়াল করেন, এসএসএফ সিম্বলিক একটা বিষয় কিন্তু, অলরাইট। এবং আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুকন্যা দেশরত্ন জননেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার ভগ্নী আমাদের অনারেবল শেখ রেহানা, তারা সম্মত হয়েছেন। এবং নিক্সন চৌধুরী যখন চ্যালেঞ্জ করেছিলেন তাদেরই আত্মীয়, তখন তিনি বলেছিলেন যে পরিবার বলতে বুঝি আমি, আমার সহোদরা এবং তাদের সন্তান সন্ততি, অর্থাৎ সহোদরা এবং সন্তান সন্ততি তারা পুরুষানুক্রমিকভাবে এসএসএফ সুবিধা পাবেন। জি, এখন এই যে সিম্বলটা পম্প অ্যান্ড প্যাজেন্ট্রি বলে বিষয়টা আছে, রাজকীয় ইনস্টিটিউশনের সঙ্গে যুক্ত, সেটা কিন্তু ইতিমধ্যে মীমাংসিত, রাইট। তো সুতরাং এটা নিয়ে তো ডিবেট করার কিছু না। আমি তো এই কথাটাই বলছি, মমতাজ ভাই একজন রাষ্ট্রদূত ছিলেন, তাও আবার উনি তো মিডল ইস্টে জিনিসগুলো দেখেছেন, যেটা আলটিমেটলি প্রতিষ্ঠিত হয়ে গেছে এবং যেখানে মাননীয় প্রধানমন্ত্রী এই কথাগুলো বলছেন এবং তার দলের যারা সিনিয়র যারা নেতৃবৃন্দ রয়েছেন তারা এই প্রধানমন্ত্রীর যে পদ, তার সঙ্গে সঙ্গে জননেত্রী শেখ হাসিনার যে নেম অ্যান্ড ফেম অ্যান্ড লিগেসি, এটাকে একটা প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছেন। এবং ওখানে রাইট, ওখানে বিএনপি বা জামাতের কোনো একটা লোক যদি একটা ট্রু শব্দ করে, তার জিহ্বাটা টানিয়ে ছেড়ে দেওয়ার জন্য আওয়ামী লীগের লোকজন সব দাঁড়িয়ে আছে। আমি প্রথম বলবো যে আমাদের দেশের সংবিধান এবং আমরা যে কারণে এই দেশটা আমরা স্বাধীনতা সংগ্রাম করেছি, রক্ত দিয়েছি বঙ্গবন্ধুর নেতৃত্বে, একটি গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা এবং একটি যে বঙ্গবন্ধুর নেতৃত্বে আমরা সংবিধান রচনা করেছিলাম ৭২ সালে, সেই সংবিধানে জনগণ রাষ্ট্র ক্ষমতার মালিক। এবং আমরা যদি বিশ্বাস করি, আমরা রাজনৈতিক যারা করি, রাজনৈতিক ব্যক্তি দল সবাই, যে জনগণের রাষ্ট্র ক্ষমতা মালিক, তাহলে জনগণের উপর আস্থা রাখে আমাকে রাজনীতি করতে হবে। এবং রাষ্ট্র ক্ষমতার পরিবর্তনের নিয়মটা সংবিধান অনুযায়ী নির্বাচনের মধ্যে রাষ্ট্র ক্ষমতা পরিবর্তন হতে হবে। সেই জায়গাটা থেকে যে আজকে যেটা আমি বলবো না যে বিচ্যুতি হয় নাই, সেটা না,
অবশ্যই বিচ্যুতি হয়েছে কিছুটা, এটা তো অস্বীকার করার মতো উপায় নেই। আমাদের আজকের সম্মিলিতভাবে সকল বিরোধী দলকে নিয়ে আজকে নির্বাচন করা সম্ভব হয়নি, এটা বাস্তবতা। বিশেষ করে বিএনপি কথাই যদি বলি, তার রাষ্ট্র ক্ষমতায় ছিল কয়েকবার, বৈধ অবৈধভাবে যেভাবেই থাকুক না কেন রাষ্ট্র ক্ষমতায় তারা ছিল, তাদের একটি বেশ বড় দল সহ আরও যারা ছিল, সবাইকে নিয়ে যদি একটি ইনক্লুসিভ ইলেকশন যেটা আমরা বলি সেটা যদি আমরা করতে পারতাম, তাহলে আজকে গণতন্ত্রের যে সংজ্ঞা এবং গণতান্ত্রিক ব্যবস্থা, গণতান্ত্রিক সমাজ, গণতন্ত্রের যে সহনশীলতা, গণতন্ত্রের একে অপরের প্রতি শ্রদ্ধা এবং গণতান্ত্রিক একটা ইনস্টিটিউশন দাঁড় করানোর সেই জায়গাটা হয়তো আমরা কিছুটা এগোতে পারতাম। দুর্ভাগ্যজনক হলো সত্য যে আমরা এই পর্যন্ত আমাদের গণতান্ত্রিক ব্যবস্থাকে আমরা ইনস্টিটিউশন হিসেবে দাঁড় করাতে পারি নাই। এমনকি নির্বাচনী যে কমিশন আপনারা বলেন যেটি, সেটাও আমরা ইনস্টিটিউশন হিসেবে দাঁড় করাতে পারিনি। এই ব্যর্থতা আমাদের আছে। তাই বলে আমরা যদি এই ব্যবস্থাটাকে, গণতান্ত্রিক ব্যবস্থা এবং সাংবিধানিক ব্যবস্থাকে আমরা যদি ভেঙে ফেলি, আমরা যদি এটাকে ধ্বংস করে দেই, তাহলে কি হবে, ভবিষ্যৎটা কি হবে, রাষ্ট্র কাঠামোটা, তাহলে আমরা রাষ্ট্রটা কি রাষ্ট্র হবে, সেটা একটা চিন্তা। যে চিন্তা থেকে আজকে মাননীয় প্রধানমন্ত্রী যে কথাটা উনিও বলেছেন, রেফারেন্স দিয়েছেন, যে বলেছেন যে আমার পরে কে আসবে। ন্যাচারালি গণতান্ত্রিক ব্যবস্থা যদি সবাই অংশগ্রহণ করতো নির্বাচনে, তাহলে একটা ব্যবস্থা বলা যেত যে এরা এবার এত % ভোট পেয়েছে, এতটি সিট পেয়েছে, আগামীতে তারা হয়তো রাষ্ট্রের ক্ষমতায় যাবে। কিন্তু সেই জিনিসটা হয়নি। এখন যেহেতু গণতন্ত্রের প্রতি এবং জনগণের প্রতি আস্থা না রেখে যদি আমি বিদেশি শক্তির উপর, কোনো বৃহৎ শক্তির উপর বা আমি যদি আস্থা রাখি এবং যদি আমি সেই জায়গাটায় চলে যাই, প্রাসাদ ষড়যন্ত্র যেটা আমরা আগে শুনতাম, প্রাসাদ ষড়যন্ত্র বলেন, ইন্টারন্যাশনাল কনস্পিরেসি বলেন, সেই জায়গাটায় যদি চলে যাই, আমরা মূল জায়গা থেকে সরে জনগণের কাছ থেকে এবং নির্বাচন, তাহলে অবশ্যই মাননীয় প্রধানমন্ত্রী সেই আশঙ্কা করতেই পারেন যারা নির্বাচন থেকে দূরে থাকেন, নির্বাচনী ব্যবস্থার থেকে দূরে থাকেন, তারা তাহলে কি করে থাকেন, তারা কিভাবে রাষ্ট্র ক্ষমতা যাবেন। প্রথম ধাপের উপজেলা নির্বাচনের পরে আসলে এই প্রশ্নটি খুবই প্রাসঙ্গিক যে রাজনৈতিক দলগুলো কি জনগণ থেকে বিচ্যুতি হচ্ছে নাকি আসলে জনগণ নির্বাচন ব্যবস্থা থেকে সরে যাচ্ছে? দুই দিক থেকে কিছুটা বিচ্যুত, মানে দুই দিক দিয়ে যে বিচ্যুত হয় না তা না। রাজনৈতিক দলগুলো যে আজকে রাজনৈতিক থেকে নির্বাচনে অংশগ্রহণ করে যেসব অভিযোগগুলো তারা করে নির্বাচন থেকে দূরে সরে যাচ্ছে, সেক্ষেত্রে কিন্তু তারা জনগণ থেকে আলটিমেটলি বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, অবশ্যই বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। এটা অস্বীকার আসলে বিরোধী রাজনৈতিক দলগুলো অনেকদিন ধরে অভিযোগ করে আসছে, সেই কাতারে জনগণও সামিল হলো কিনা সেই প্রশ্নটি আমি আপনার কাছে রেখেই যেতে চাই। বিরতির সময় হয়েছে, বিরতি থেকে ফিরে এসে শুনছি। প্রিয় দর্শক, দেশ সম্প্রতিকের এই পর্যায়ে একটা বিরতি নিচ্ছি, আমাদের সাথেই থাকুন। ফিরে এলাম, আপনারা দেখছেন দেশ সম্প্রতিক। আজকের আলোচনা চলছে উপজেলার নির্বাচন ও রাজনীতি শিরোনামে। আমরা আবারও ফিরছি আলোচনায়। জনাব মুমতাজ হোসেন, যে প্রশ্নটি আপনার কাছে রেখে গিয়েছিলাম যে বিরোধী রাজনৈতিক দলগুলো তো অনেক আগে নির্বাচনী ব্যবস্থার উপর আস্থা হারিয়েছে, সেই কাতারে জনগণ সামিল হলো কিনা? না, জনগণ তাদের সাথে সামিল হয় না। যদি সামিল হতো তাহলে তো যে এত % ভোটই হয়েছে, আপনার উপজেলা নির্বাচনটা স্বাভাবিকভাবে আপনি জানেন যে, আমরা সবাই জানি, এটা তো কিছু নেই, যে আওয়ামী লীগ আজকে তার মার্কা ছাড়া নির্বাচন হয়েছে এবং দলীয় মার্কা ছাড়া নির্বাচন হয়েছে। সেখানে আওয়ামী লীগেরই প্রার্থী ছিল, পক্ষে বিপক্ষে দুই দিকেই আওয়ামী লীগের প্রার্থী ছিল এবং জাতীয় পার্টির যারা প্রার্থী ছিল বেশ কয়েকটি আসনে ছিল, আর অন্য অন্য এমনি স্বতন্ত্রভাবে বিভিন্ন দলের প্রার্থী ছিল। যে কারণে মানুষের যে জিনিসটা হলো, যেটা কলিমুল্লাহ ভাই বলেছেন যে হ্যাঁ কিছুটা হলো মানুষ এই স্থানীয় নির্বাচন, এটা তো জাতীয় নির্বাচন না যে রাষ্ট্র ক্ষমতা পরিবর্তন হবে, স্থানীয় নির্বাচন, সেখানে বিভিন্ন ফ্যাক্টর কাজ করে। আগে যে জিনিসটা স্থানীয় নির্বাচনকে কেন্দ্র করে বেশি উৎসাহ উদ্দীপনা মানুষের মধ্যে লক্ষ্য করা যেত এবং সেটা একটা কম্পিটিশনের মতো ছিল যে এই গ্রামের না ওই গ্রামের, এই নদীর এই পারের হবে না ওই পারের হবে, এরকম একটা পরিস্থিতি একটা সময় ছিল গ্রাম দেশে, যে চেয়ারম্যানকে এদিকে হবে উপজেলা, তখন উপজেলা সিস্টেম ছিল না যদিও, তো এটা একটা ছিল। তারপরে এখনকার যে পরিস্থিতি ভিন্ন, আজকে ইকোনমিক কন্ডিশন, বাংলাদেশের যে অর্থনৈতিক অবস্থা, এটা আগের অবস্থার এখনকার অবস্থা নাই। সুতরাং মানুষ এখন কিন্তু কর্মমুখী, তার নিজের কাজের কথাটা চিন্তা করে, যেটা কলিমুল্লাহ ভাই বললেন, ধান কাটার ব্যাপারটা আছে,
আগে বন্যা হয়ে যেতে পারে, অতিবৃষ্টি হতে পারে, পেঁয়াজের ব্যাপার আছে, মরিচের ব্যাপার আছে, বিভিন্ন ফ্যাক্টর, তার নিজের জীবন বাঁচা সংগ্রামের একটা ব্যাপার আছে, তার জীবন জীবিকার জন্য একটা ব্যাপার আছে। সব কিছুই মিলে মানে আগের দিনে যে ব্যবস্থাটা ছিল, মানুষ এত কর্ম ছিল না, কর্মকাণ্ড ছিল না, তার চাহিদা এত ছিল না, তার সব কিছু মিলে মানুষ একটা সম্মুখীন হয়ে যেটা আমি আগে বলেছিলাম সেটা একটা ছিল। এখন সেই ক্ষেত্র থেকে স্বাভাবিকভাবেই মানুষ কিন্তু এখন ইকোনমিক কন্ডিশনের উপরে বেশি মানুষের তার নিজের কথা আগে মানুষ চিন্তা করে, এটা স্বাভাবিক। তাছাড়া যেহেতু অন্য দল, বিশেষ করে বিরোধী দলের অন্য দলের নির্বাচনে এখানে অংশগ্রহণ ছিল না, সেই ক্ষেত্রে স্বাভাবিক ধরনের কিছু পার্সেন্টেজ তো কম আসবেই অন্যান্য ফ্যাক্টরের সাথে, এইটাও একটা বড় কারণ হতে পারে, সেটা আমি অস্বীকার করব না। তো এখন নির্বাচন ব্যবস্থাটা তো আপনাকে এইটার জন্য তো দায়ী শুধু আওয়ামী লীগ করলে হবে না, সকল বাংলাদেশে যারা দায়িত্বশীল রাজনৈতিক দল, আপনি সুশীল সমাজ বলেন, যারাই আছেন রাষ্ট্রের, এই দেশের ভালো আমরা যারা চাই, রাষ্ট্রের মঙ্গল চাই, তাদের সবারই একটা দায়িত্ব আছে এই নির্বাচনী ব্যবস্থাটাকে আমরা, যেটা আমি আগে বলেছি, এর একটা যাতে ভবিষ্যতে আমরা এই জায়গা থেকে উত্তরণ করতে পারি, সেখানে সবারই ভূমিকা থাকা উচিত বলে আমি নিশ্চয়ই নিঃসন্দেহে ধন্যবাদ জানাচ্ছি আপনাকে প্রফেসর ডক্টর নাজমুল হাসান কলিমুল্লাহ। আমরা যদি তর্কের খাতিরে ধরেও নিই যে আওয়ামী লীগের নিজস্ব ভোট ব্যাংক রয়েছে 40 থেকে 45%, সেখানে উপজেলা নির্বাচনে ভোট পড়েছে 36.1%, তাহলে কি আওয়ামী লীগের অনেকে নিজেরাই উপজেলা নির্বাচনে ভোটদান থেকে বিরত থেকেছে? দেখুন, এটা অত্যন্ত স্বাভাবিক, কারণ যেহেতু আওয়ামী লীগের অ্যাডভার্সারি যারা, তারা বিরত থাকছেন ঘোষণা দিয়ে, এবং যারা আগ্রহী তাদেরকে বহিষ্কার করার ব্যবস্থা করা হয়েছে। সেইখানে আসলাম, দেখলাম, জয় করলাম, এরকম একটা পরিবেশে ধান কাটা, মরিচ তোলা, আপনার রসুন এবং পেঁয়াজ গর্ত থেকে বের করাটা অনেক বেশি তার জীবনের সঙ্গে সংশ্লিষ্ট, তার লাইভলিহুডের সঙ্গে সংশ্লিষ্ট দেন কাস্টিং ভোট। আর আপনার নগদ যে ছড়াছড়িটা, সেটাও কিন্তু অতটা তীব্রভাবে আপনার আবেদনময়ী হয়ে উঠতে পারছে না, এই কারণে যে তার বছরের ফসলটা যদি নষ্ট হয়ে যায়, তাকে তো না খেয়ে থাকতে হবে, এই রিস্ক তো সে নেবে না। দ্বাদশ নির্বাচনে আমরা যেমনটি দেখেছিলাম যে উন্মুক্ত নির্বাচনে ব্যবস্থা প্রণয়নের মাধ্যমে তৃণমূলে যে দ্বৈরথ তৈরি করেছে হলো আওয়ামী লীগ, উপজেলা নির্বাচনে তার প্রভাব কতটুকু দেখেছেন? দেখুন, আপনার লিমিটেড প্রার্থী কয়েকজন, অনেক ক্ষেত্রে তো স্বজনরা আছেন, ঘুরে ফিরে একই পরিবার, একই গোষ্ঠী, মানে বিষয়টা এমন না যে স্থানীয়তার উপাদানটা তার প্রাবল্য দেখাচ্ছে। উত্তর, দক্ষিণ, মধ্য কিংবা পূর্ব পশ্চিমের ওই আসনের কোন আসনকে তিনি রিপ্রেজেন্ট করছেন, সেই যে সেন্স অফ বিলঙ্গিংনেসটা, সেটাও খুব একটা রেলেভেন্ট এখন আর থাকছে না। তার পাশাপাশি আপনার ইডিওলজিক্যাল বেসিস, তারপর আপনার কিনশিপ, এই বিষয়গুলো আগের মতো সেভাবে মানুষকে টানছে না। তো ফলে বল গেমটাই চেঞ্জ হয়ে গেছে। ধন্যবাদ জানাচ্ছি আপনাকে জনাব গোলাম আলা রানী। আপনার কাছে যে প্রশ্নটি ছিল, নির্বাচনী যে বাস্তবতা আপনি তুলে ধরছিলেন, আওয়ামী লীগ বনাম আওয়ামী লীগ, সেখানেও কিন্তু বিএনপির বহিষ্কৃত 7 জন, বিএনপির রাজনীতির সাথে সংশ্লিষ্ট 7 জন নির্বাচিত হয়েছেন চেয়ারম্যান। এই বাস্তবতায় বিএনপি কিভাবে দেখছে? বিএনপি কিছুই দেখছে না। যারা মানে বিএনপি থেকে নির্বাচন করার চেষ্টা করেছে বিএনপির নাম ধরে, বিএনপি তো প্রাথমিকভাবে তাদেরকে বহিষ্কার করেছে। এখন যারা নির্বাচিত হয়ে গেছে তারা হলো আওয়ামী লীগের সম্পদ। আওয়ামী লীগের সম্পদ, আওয়ামী লীগের যদি অনাগত দিনে আরও এরকম সম্পদের দরকার হয়, তাহলে মানে হয় কি, তাদের তো এখন পুরো দেশটাই তাদের, এবং তারা যাকে চাইবে তাকেই সেভাবে নিতে পারবে। তারা যেভাবে জিএম কাদের সাহেবকে পাচ্ছেন, মুজিবুল হক চুন্নু সাহেবকে পাচ্ছেন, তারপরে শেষে আরও অনেককে পাচ্ছেন তাদের মতো করে। যে আগে একটা খুব বিখ্যাত, এটা আমাদের নোবেল এবং আর একটা মেয়ে, এটা একসময় খুব জনপ্রিয় একটা ছিল, যাকে বলে বিজ্ঞাপন ছিল, যে প্রেয়সী, এমন একটা প্রেয়সী, তাকে আমি যখন যেভাবে চাই ঠিক সেভাবেই পাই। তা আওয়ামী লীগ হলো এই প্ল্যানেটের, এই মহাবিশ্বের সবচেয়ে সৌভাগ্যবান একটি রাজনৈতিক দল, যারা সুদীর্ঘকাল ধরে ক্ষমতা ভোগ করছেন, এবং তারা যেভাবে চাচ্ছেন ওভাবে নরেন্দ্র মোদী হাসছেন, ওভাবে মমতা ব্যানার্জি কথা বলছেন। বাংলাদেশে যারা সরকারের দল আছে, বিরোধী দল আছে, তারা সবসময় আওয়ামী লীগের চোখের দিকে তাকিয়ে আওয়ামী লীগের মন মেজাজ মর্জি বুঝে। তারপর শেষে একটা বিখ্যাত বই আছে, কিরো অমনি বাস, কি করিলে কি হয়।
মানে আপনার যে ভাগ্য, জ্যোতির্বিজ্ঞানের যে ভাগ্য, এই ব্যাপারে সবচেয়ে সুন্দরতম একটি বই হলো কিরমনিবাস। এখন অনেকে এই বইটা কিনেছে, কিনে ডেইলি দেখে যে আওয়ামী লীগের যে লোকটি সিংহ রাশির, যে লোকটি বৃশ্চিক রাশির, তো কর্কট রাশির, তার আজকের মন মেজাজ কেমন, ওই বইটা দেখে ডেইলি পড়ে তারপরে শেষে সে ঘর থেকে বের হয়। এবং কোনো অবস্থাতেই যার যে বলয় আছে, যে মহল্লায় আছে, যে গ্রামে আছে, যে ধান খেতে আছে, যে পাট খেতে আছে, সে দুনিয়ার যে কোনো শক্তির সাথে যুদ্ধ করতে পারে, কিন্তু কোনো অবস্থায় আওয়ামী লীগের সঙ্গে সে যুদ্ধে যাবে না। তার সঙ্গে সে শান্তি প্রতিষ্ঠা করতে চায়, তার সঙ্গে সে সহমর্মিতা প্রকাশ করতে চায় এবং তার মন জি মেজাজ বুঝে চলতে চায়। এই জন্য এই এখন জ্যোতির্বিজ্ঞানের চর্চা হয়ে গেছে অনেকের মধ্যে। লর্ড ডালহৌসির শিক্ষা, হ্যাঁ, অধীনতামূলক মৃত্যুতা, এটা সুন্দর, এটা নিজাম, রাইট। তো এখন যেখানে মনে করেন যে সারা বাংলাদেশে সবার সামনে সে পাবলিকলি জনাব জি.এম. কাদের সাহেব কান্নাকাটি করছেন যে আমাকে ধরে নিয়ে গেছে, আমাকে চাপ দিয়েছে, আমাকে ডলা দিয়েছে, আমার কোনো ওয়ে ছিল না। এবং তার কথাই দেখেন একটা মানুষ, একটা মাসিও তার পক্ষে সমর্থন জানায় নাই, যা হা একটা ভদ্রলোক মানুষ, তাকে এইভাবে ধরে নিয়ে গেল, এই প্রকাশ্যে এইভাবে ডলা দিল এবং এই মানুষটিকে এইভাবে একটি মন্ত্রী পর্যায়ের একটা পদে থেকে পতাকা উড়িয়ে সে এইভাবে কান্নাকাটি করছে। সেই কান্নাকাটির সাথে সুর মেলানোর জন্য একটা চড়াই পাখি যেখানে পাওয়া যায় নাই, তো সেখানে গ্রামের যে কৃষক, আপনি বিশ্বাস করেন যে মাটি ভেদ করে শস্য উৎপাদন করে, ওনার মধ্যে একটা প্রকৃতি প্রদত্ত ট্যালেন্সি আছে। সে বুঝতে পারে যে এই সময়টাতে আমার ভোট দেওয়ার চেয়ে ধান উৎপাদন, ধান কর্তন, ধান মাড়াই, সেখান থেকে চাল বের করা, তুষ আলাদা করা, এবং এখন তো আপনি দেখেন ওই যে তুষের মধ্যে থেকে আবার তেল উৎপন্ন করা যায়। তো এই জিনিসগুলো নিয়ে কৃষকরা গবেষণা করছে। এর জন্য হলো যে সারা দেশে ধরেন এখন 300 জন এমপি, তার সঙ্গে আবার যদি সব আছে, উপজেলা চেয়ারম্যান হয়, তো এদের পেছনে 2 লাখ টাকা করে যদি রাষ্ট্র ভাণ্ডার থেকে টাকা যায়, 1000 লোকের পিছনে বেতন ভাতা, গাড়ির তেল বাবদ, যে এমপিরা ট্যাক্স ফ্রি গাড়ি আনছেন, সবাই কিন্তু ওই V8 যে গাড়িগুলো রয়েছে, যেগুলোর বর্তমান বাজার মূল্য আছে 5 কোটি টাকার উপরে। তো এখন এই জনগণকেই তো 1500 কোটি টাকা দিতে হবে, তো এই জন্য জনগণকে কাজ করতে হবে না? তো জনগণ এই ক্যালকুলেশনটা বুঝে গেছে। বুঝে যাওয়ার কারণে হচ্ছে কি আমাদের দেশে এখনও কিন্তু অভাব হয়নি, অন্য দেশের মতো দুর্ভিক্ষ হয়নি, কিংবা আমাদের দেশটা এখনও ফিলিস্তিনের মতো হয়ে যায় নাই। এই জনগণ কিন্তু পালস বুঝছে, আওয়ামী লীগকে তারা বুঝে ফেলেছে, আওয়ামী লীগের লোকজনকে বুঝে ফেলে তারা শান্তি স্থাপন করতে চাচ্ছে। আপনি যে বনে থাকবেন, রয়্যাল বেঙ্গল টাইগারের সাথে বসে তো আপনি বনের মধ্যে যুদ্ধ করতে পারেন না। এখন পুরো বাংলাদেশটা আওয়ামী লীগময় হয়ে গেছে। তো সেখানে আপনার যে প্রশ্ন ছিল যে কয়জন লোক, 4 জন, 5 জন, 7 জন, 10 জন, ওদের হিসাবও রাখি না। এখন তারা যদি এখন বলে যে না এই 7 জনকে আমরা রাখবো না, এরা বিএনপির লোক, এরা সারাদিন বিএনপি করবে, দেখবেন ওরা বিএনপি করবে। আবার যদি ওদেরকে শিখিয়ে বলা হয় যে তুমি তারেক রহমান সাহেবকে 10টা গালি দাও, তারেক রহমান সাহেবের বাপ মা তুলে ওরা গালাগালি করে একদম সর্বনাশ করে ছেড়ে দিবে আর কি। তো এই জিনিসগুলো বিএনপি বুঝে, বোঝার পরেই মানে হাওয়া যেভাবে হাওয়া উঠছে সেভাবে তারা পাল খাটিয়ে যাচ্ছে। তো যার জন্য এটা নিয়ে আমরা এখন চিন্তা করি যে ধরেন আমরা মহান মুক্তিযুদ্ধ করেছি, গণতান্ত্রিক ধারা অনুযায়ী একটা সংবিধান হয়েছে, কিন্তু সময়ের প্রয়োজনে এদের সাথে বাকশাল হয়েছিল এবং বাকশালের বিরুদ্ধে কোনো বিদ্রোহ হয়নি। কমরেড মনি সিংয়ের মতো প্রমিনেন্ট যারা পলিটিশিয়ান আছে, ইভেন মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী তখন তো অ্যালাইভ, এরা বাকশাল মেনে নিয়েছিলেন। তো মানে মৌলানা আব্দুল হামিদ খান ভাসানীর মতো, মশিউর রহমান জাদুমিয়ার মতো, শাহ আজিজুর রহমানের মতো মানুষ, মানে রাজনীতিতে ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে এরা বিট করার মতো মেধা। তারা যদি যে বর্ষিয়ান রাজনীতিবিদদের তুলনা আপনি দিচ্ছিলেন, বর্তমান বাস্তবতায় কোথায় দাঁড়িয়ে রয়েছে আমরা তো দেখছি যে উপজেলা নির্বাচনেও কিন্তু প্রার্থীদের 70% ব্যবসায়ী এবং 94 জন কোটিপতি। সেই জায়গা থেকে রাজনীতিকে লাভজনক ব্যবসায় পরিণত হচ্ছে কিনা বা ব্যবসায়ীদের আধিপত্য বিস্তার চলছে কিনা, আমি প্রশ্ন আপনার কাছে রেখে যেতে চাই। আবারও বিরতির সময় হয়েছে। প্রিয় দর্শক, দেশপ্রতীকের এই পর্যায়ে আবারও বিরতিতে যাচ্ছি, আমাদের সাথেই থাকুন। আবারও আমন্ত্রণ, আপনারা দেখছেন দেশ সাম্প্রতিক। আমরা আবারও ফিরছি আলোচনায়। জনাব গোলাম মাওলা রনি, যে আলোচনায় আমরা ছিলাম, না তখন আমি খুব একটা সিরিয়াস আলোচনা করছিলাম, মোটটা আমি আবার আনার চেষ্টা করছি। আপনি যদি 1975 ধরেন, বঙ্গবন্ধুর
যে সফলতা রাষ্ট্রনায়ক হিসেবে, সরকার প্রধান হিসেবে, আমার বলতে নেতা হিসেবে হয়তো তিনি গ্লোবাল ওয়ার্ল্ড ক্লাসের, কিন্তু সরকার প্রধান হিসেবে তার কন্যা তার চেয়ে শতগুণ সফল, এতে কোনো সন্দেহ নাই। নাম্বার ওয়ান। তো সেই বঙ্গবন্ধু 1975 যখন বাকশাল করলেন, তখন তার পর্যায়ের সমপর্যায়ের যারা নেতা বিরোধী দলে ছিলেন, জামাতে ছিলেন, গোলাম আজমের মতো লোক ছিলেন, মানে নো ওয়ান, তারা একটা শব্দ পর্যন্ত করেনি, সবাই বাকশালে যোগদান করেছে এবং অনেকে সমর্থন দিয়েছে। এবং সেই 75 15 আগস্টের আগের দিন পর্যন্ত মানে গ্রাম থেকে দৈনিক শত শত ট্রাক আসতো। তারা এসে ওই 32 নম্বর বঙ্গবন্ধুর বাড়িতে একটা বড় বই ছিল, এরকম বই, শুধুমাত্র আবেগ বাকশালে নাম লেখাবে, এবং সকালবেলা লাইন দিত, প্রথম লোক থাকতো 32 নম্বরে, আর এটা কলাবাগানে এই পাশে এসে একেবারে দেখবেন যে এখন যে বাস স্ট্যান্ড আছে না, ওই পর্যন্ত লাইন হয়ে যেত। এ পর্যন্ত ডেইলি কোনো ভ্যালু নাই, জাস্ট একটা খাতায় শুধু এসে সেই টেকনাফ থেকে আসতে লাগতো, বাকশালে নাম লিখে আসছি, হয়তো তার নাম 73,33 নম্বর সদস্য। সে এটা মনে আনন্দ বাংলাদেশে ঘটেছে। একসময় রাজনীতিকে সেবামূলক কাজ হিসেবে ধরা হতো, এখন কেন রাজনীতি আমার মূল ব্যাপার হলো, তাই যদি হয়ে থাকে ওই সময়টাতে, তার চেয়ে এখন বঙ্গবন্ধু কন্যা অনেক বেশি, এবং তার অপোনেন্ট যারা আছে তারা অনেক, তার মানে বঙ্গবন্ধুর জমানার যারা অপোনেন্ট ছিল তাদের তুলনায় অনেক নিচু প্রকৃতির। তো কাজেই সেখানে এই দামি নির্বাচন নিয়ে ঠাট্টা মস্করা হচ্ছে, রাতের ভোট নিয়ে ঠাট্টা মস্করা হচ্ছে, এই জিনিসগুলো ঠিক না। আমাদের উচিত হলো দৃষ্টিভঙ্গি পরিবর্তন করা, দেখা যে উন্নয়ন কি হচ্ছে, পদ্মা সেতুতে কয়টা গাড়ি চলছে, মেট্রো রেলে কত টাকা লাভ হচ্ছে, তারপরে এই যে দেখেন যে খেলাধুলাগুলো হচ্ছে, সরকারের এক পক্ষ থেকে গভর্নরকে বলছে বলো ব্যাংকগুলো মার্জ হবে, গভর্নর কোনো রকম চিন্তা ভাবনা না করে বাঁশিতে ফু দিয়ে লাভ দিয়ে হুঙ্কার ছেড়ে বললো সব ব্যাংক এক হয়ে যাও। আবার কোত্থেকে যেন কেউ বললো ব্যাংকগুলো বললো আমরা এক হব না, আবার গভর্নমেন্ট মানে সে গভর্নর লেজ গুটিয়ে বাংলাদেশ ব্যাংকে চুপচাপ। আপনি এত অভিডেন্সি রাষ্ট্র ব্যবস্থা, এত অভিডেন্সি, এত সিস্টেমেটিক ওয়েতে ডিসিপ্লিন, এটা আপনি কোথাও পাবেন না। ফলে এই সময়ের জন্য, এই যে সময়টাকে সবার শ্রদ্ধা করা উচিত। দ্বিতীয় প্রশ্ন হলো যে রাজনীতিটা ব্যবসায়ীদের আন্ডার হয়ে গেছে। রাজনীতি তো ব্যবসায়ীরা আসবেই, কেন ব্যবসায়ীরা হলেন সফলতম মানুষ। পৃথিবীতে বলা হয় সবচেয়ে কঠিন কাজ হলো জ্ঞান অর্জন। জ্ঞান অর্জনের চেয়ে পৃথিবীতে কোনো কঠিন কাজ নেই। এই জন্য হাজার বছরের ইতিহাসে ব্রাহ্মণদেরকে বলা হতো রাজার উপরে, রাজা ক্ষত্রিয়। তো রাজার দ্বিতীয় ক্যাটাগরির প্রথম হলো ব্রাহ্মণ জ্ঞানী ব্যক্তি, আর তৃতীয় হলো বৈশ্য যারা ব্যবসা বাণিজ্য করে। তো সেই দিক থেকে যদি আপনি আমাদের দেশের এখন বাস্তব অবস্থা হয়ে যায়, সেটা মহাভারতের যুগের সেই জ্ঞানী ব্যক্তিদের যে কদরটা, ওটা এখন সর্বনিম্নে চলে আসছে। এখন জ্ঞান থাকা মানেই অপরাধ, বোঝা মানেই ঔদত্ত, লেখাপড়া করা মানেই লেখাপড়া করে যে মাটির তলে চলে সে, এখন আর গাড়ি ঘোড়া নাই। যার জন্য জ্ঞানীরা নিচে চলে গেছে। চলে যাওয়ার পরে দ্বিতীয় সারিতে কারা আছে? রাজা, যারা রাজনীতি করেন। আর তৃতীয় সারিতে বৈশ্য মানে ব্যবসা। তাহলে জ্ঞান অর্জন সবচেয়ে কঠিন, আর টাকা উপার্জন হলো তারপরের কঠিন। তো যেই লোকটা ধরেন টাকা উপার্জন করছে, সেটা ব্যবসা করে করুক আর ঘুষ করে করুক। ধরেন এই যে বেনজিরের কথা বিভিন্ন জায়গাতে আসছে, বা বড় বড় নাম করা ব্যবসায়ীরা একটা ফাইল আটকিয়ে তারপর শেষে প্রকাশ্য দিবালোক একজন লোকের কাছ থেকে 1 কোটি 2 কোটি 3 কোটি 5 কোটি টাকা ঘুষ আদায় করার জন্য কত বড় একটা কলিজা লাগে আপনি কোনটা চিন্তা করেন তো। ছোটোখাটো হার্ট দিয়ে করা সম্ভব? কখনো নয়, বিশাল হৃদয় দরকার। এই হৃদয় সম্পন্ন যারা মানুষ, টাকাওয়ালা মানুষ, তারা রাজনীতি করবে না তো কি করবে? মুদির দোকান করবে? ধন্যবাদ জানাচ্ছি জনাব গোলাম আলা রনি। প্রফেসর ডক্টর নাজবুল হাসান কলিমুল্লাহ, সামনের দিনের রাজনীতির মেরুকরণ। দেখুন, মেরুকরণের জন্য তো পক্ষ দরকার হয়। এখানে যেটা আমাদের বিজ্ঞ আলোচক গোলাম আলা রনি বললেন, সব কিছু এককেন্দ্রিক পুঞ্জি ভবনের দিকে যাচ্ছে, এটা কিন্তু বাস্তবতা। আপনাকে লর্ড ডালহৌসির কথা ভুলে গেলে চলবে না। অধীনতামূলক মিত্রতা নীতি, এইভাবেই কিন্তু ব্রিটিশ প্যারামাউন্টসি গড়ে উঠেছিল। যারা এর বিপক্ষে অবস্থান নিয়েছিলেন, টিপু সুলতান, একেবারে জীবননাশ ঘটেছে। তার 2 পুত্রকে আটক করে কলকাতায় এনে রাখা হয়েছিল। আর ওইদিকে নিজাম অফ হায়দ্রাবাদ, তিনি তৎকালীন বিশ্বের সবচেয়ে সেরা ধনী
ব্যক্তিত্বে রূপান্তরিত হয়েছিলেন অধীনতামূলক মিত্রতানীতিতে সেই চুক্তিতে আবদ্ধ হওয়ার কারণে। তো সুতরাং এক্সাম্পল তো আছে। ধন্যবাদ জানাচ্ছি জনাব মুমতাজ হোসেন। বিভাজনের রাজনীতির শেষ কোথায়? রাজনীতিতে গুণগত পরিবর্তন কবে আসবে? তো এর আগে আমি গোলাম রনি এবং অধ্যাপক কলিমুল্লাহ ভাইয়ের কয়েকটি কথা আমি উত্তর দিতে চাই। সেটা হলো, একটা উনি বলেছেন পরিবারের নিরাপত্তার ব্যবস্থা। এটা অ্যাকচুয়ালি বঙ্গবন্ধু পরিবারে যেটা উনিও বলেছেন, শেখ হাসিনা এটা ব্যাখ্যা করেছেন। উনি ওনার সন্তান এবং শেখ রেহানা বঙ্গবন্ধু আরেক কন্যা, তার পরিবেশ, এর মধ্যে তাদের নিরাপত্তার ব্যবস্থাটা বলা হয়েছে। আপনি পৃথিবীর বহু দেশেও আপনি গান্ধী মারা যাওয়ার পর কস্তুরী গান্ধী তার তাদের নিরাপত্তা রাষ্ট্র ব্যবস্থা করছে, এবং নেহরু পরিবারও একটা সময় এখনও বিভিন্ন যারা গুরুত্বপূর্ণ ব্যক্তিগত তাদের নিরাপত্তা রাষ্ট্র ব্যবস্থা করে থাকে। সেখানে আইনত যেটা করা হয়েছে সেটা আইনের মধ্যে দিয়ে তাদের নিরাপত্তা ব্যবস্থা রয়েছে সেই জায়গাটা। তারপরে যে জিনিসটা বলেছেন গোলাম রনি, যে জি.এম. কাদেরের রেফারেন্সে বলেছেন, উনি যেসব কথা বলেছেন সেক্ষেত্রে কিন্তু ওবায়দুল কাদের সাহেব বলেছেন আপনাকে কে এই ধরনের কাজটি করেছে সেটা বলেন আপনি প্রকাশ্যে, যে আমাকে এরা এই কাজটি আমাকে দিয়ে করিয়েছে বা আমি করতে বাধ্য হয়েছি, ও আমাকে করিয়েছে, সেটা তো জি.এম. কাদের বলেন, এখন পর্যন্ত বলেননি। তারপরে যেটা বলা হয়ে যে বলছেন যে আজকে যে অবস্থাটা সৃষ্টি হয়েছে, আপনি যদি আইয়ুব খানের মার্শাল ল 58-এর আমি তার 50-এর মার্শাল ল পর থেকে এবং 69 গণ আন্দোলনের জায়গাটা এই এতটি বছর যদি আমরা দেখি, 11টি বছর, তাহলে আমরা কি দেখবো? আইয়ুবের মার্শালের সময় বেসিক ডেমোক্রেসি চালু হয়েছে, শব্দ করার কোনো শব্দ হচ্ছে না। বঙ্গবন্ধুকে তো একটি পর্যায়ে গিয়ে 1800 আমরা ফাঁসির কাজটা ঝুলানোর চেষ্টা করা হয়েছে। আওয়ামী লীগের সকল স্তরে ইম্পর্টেন্ট যত নেতা ছিল, ছাত্র সবাইকে জেলে দেওয়া হয়েছিল, কারাগারে। তখনকার পরিস্থিতিতে একটা লোক প্রতিবাদ করা কিছু, সবাই যে আইয়ুব খানের তাকে কতটুকু তার মুসলিম লীগের কনভেনশন, মুসলিম লীগের কতটুকু তার করা যায়, তার গুণগান, তার ইয়ে করা যায়, সেটার জন্য মানুষ একটা স্লোগানই ছিল, দেশ ভালো পাকিস্তান, নেতা ভালো আইয়ুব খান। হ্যাঁ, তো এখন সেই জায়গা থেকে আমি যে জিনিসটা ওনার মল্লির সাথে বলতে চাই সেটা হলো, সেই জায়গা থেকে কিন্তু আওয়ামী লীগ, বঙ্গবন্ধু তার নেতৃত্বে জীবন দিয়ে এবং আওয়ামী লীগ সেই সংগ্রাম করে সেই জায়গা থেকে আওয়ামী লীগ কিন্তু বাংলাদেশের একটি পর্যায়ে গিয়ে অসহযোগ আন্দোলন, স্বাধীনতা আন্দোলন শুরু হয়ে গেল। তো সেই জায়গায় সেই নেতৃত্ব আজকে যদি সেই নেতৃত্ব আজকে বাংলাদেশে যদি ওনারা করতে পারতেন, আজকে বিরোধী দল বা অনুযায়ী আসতে পারতেন, তাহলে বাংলাদেশে হয়তো রাজনৈতিক প্রেক্ষাপটটা ভিন্ন হতো। কিন্তু দুর্ভাগ্যজনক হলো সত্য, আজকে যারা বিশেষ করে বিএনপি সহ তাদের সমমনা যারা আছেন, যারা বড় স্টেক হোল্ডার, তারা সেই জায়গাটা ব্যর্থ হয়েছেন বলে আজকের রাজনীতি গণতান্ত্রিক ব্যবস্থাটা আজকে যে ব্যর্থ হয়েছে, আমি মনে এই জন্য তারাও দায়ী। আজকে এই জন্যই তারা জনবিচ্ছিন্ন হয়ে পড়েছেন, যে কারণে মুসলিম লীগের যে অবস্থা হয়েছে, আজকে বিএনপি সেই অবস্থা। শেষ কথা আমি একটু শেষ করে দেই। রনি একটা কথা বলেছেন যে বাকশালের সদস্য হওয়ার জন্য বঙ্গবন্ধুর বাড়ি কোণার থেকে কলাবাগান পর্যন্ত রাস্তা ছিল। আমি জানি না রনির বয়স তখন কত ছিল। আমি বাকশালের ছাত্র ফ্রন্ট, যেটা ছিল বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগের স্টুডেন্ট ফ্রন্ট, জাতীয় ছাত্রলীগ, বঙ্গবন্ধুর চেয়ারম্যান শেখ শহীদুল ইসলাম সেক্রেটারি, 21 সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় নির্বাহী কমিটি, আমি একজন সদস্য ছিলাম। তো আমি দেখেছি এরকম ঘটনা হয়েছে, আমি দেখিনি। যাকে রনি কোত্থেকে বলেছে আমি জানি না। কোনটা বলবো? যে প্রশ্নগুলো জনাব মুমতাজ হোসেন আপনার কাছে রেখেছেন। না, আমি তো আমার কাছে কোনো প্রশ্ন রাখিনি। তিনি তার যে বক্তব্যগুলো দিয়েছেন সেখানে তার সাথে দ্বিমত করার কিছু নেই, এবং তিনি আমার কথা বা ডক্টর কলিমুল্লাহ সাহেবের কথা কোনো কথায় তিনিও দ্বিমত করেনি। তিনি শুধুমাত্র সেখানে কতগুলো কমপ্লিমেন্ট এবং সাপ্লিমেন্ট করেছেন তার মতো করে। যেমন আমি বলেছি আমি দেখেছি লাইন, আমার বয়স কথা, সে লাইন দেখেনি। এটা দৃষ্টিভঙ্গিগত ব্যাপার, দৃষ্টিভঙ্গি। এখন যেই দিন আমি লাইন দেখেছি সেই দিন হয়তো তিনি সেখানে যান নাই, হ্যাঁ, বা সেদিন হয়তো ওই দিন ওখানে ছিলেন না, এরকম অনেক কিছু আছে। বিএনপি জনবিচ্ছিন্ন হয়ে পড়ছে এমন একটা অভিযোগ করছিলেন। না, বিএনপি তো জনবিচ্ছিন্ন হওয়ার বড় কথা না। এখানে আপনাকে একটা মানে একটা তথ্যগত বিষয় আসতে হবে। বড় বটবৃক্ষের নিচে কখনো ছোট বৃক্ষ জন্ম নেয় না। যে কোনো কারণই হোক, আওয়ামী লীগ এখন একটা বটবৃক্ষ। সেই বটবৃক্ষের নিচে ধইঞ্চা গাছ, পাট খেত কোনো কিছু হবে না। আগে আওয়ামী লীগের বটবৃক্ষটাকে ছোট করতে হবে, কেটে বানাইতে হবে। আমরা আমাদের আয়োজনের একেবারে শেষ পর্যায়ে তিনজনকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, সেই সঙ্গে কৃতজ্ঞতা। প্রিয় দর্শক, এখানেই শেষ করছি দেশপ্রতীকের আজকের আয়োজন। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য।